সবাই কেমন আছেন একটু বলেন। অনেকদিন পরে ঈদের পরে সবার সাথে বলা যায় যে আড্ডাতে আমরা বসলাম। কেমন কাটলো ঈদ স্মৃতি আছে কি সবই আমাদের সাথে শেয়ার করতে পারেন। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছে, আমরাও ভালো আছি। তো আহ, এখন তো আমার মনে হয় যে ক্লিয়ার শোনা যাচ্ছে, কি বলেন আপনারা সবাই? অনিমিতা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনিমিতা কেমন আছেন? আজকে আমাদের পিরুমুল্লাহ স্যারকে কেমন লাগছে? কেমন আছে? ভালো আছি। দিবাকর রায়, মোটামুটি মোটামুটি কেন? কি বা প্রেশার, পড়াশোনার চাপ যাচ্ছে সবার জন্য চাপের যাওয়ার কথা। তবে হচ্ছে যারা হচ্ছে 47 বিসিএস প্রস্তুতি নিচ্ছেন, আপনারা মনে হয় আর একটু সময় হাতে পেলেন। কিন্তু মনে করতে হবে যে জুন মাসে পরীক্ষা, ওইভাবে আগাতে হবে। বাকি যে রিভিশনের কাজে লাগাইতে হবে। ক্ষেত্রে এমন হওয়া উচিত। 27 তারিখ মনে করেন ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তাহলে বাকিদের ফুল মার্কসটা পাবেন এই 30-35, অন্তত 35 রাইট, 35 বার না রাইট, হইলে অন্তত 5 বার, 5 রাইট। থেকে 7 বার যদি রিভিশন করতে হ্যাঁ, পারেন হ্যাঁ, টোটাল সেটাই। কোর্স, তাহলে দেখবেন একটা ভালো একটা অবস্থান তৈরি। রিভিশনের স্ট্র্যাটেজিটা নিয়ে এর আগে বহুতবার কথা বলছি, তারা জানেন, তারা হয়তো মনে আছে। এই রিভিশনটা যদি আপনারা এমনভাবে করতে পারেন যে আধা ঘন্টা একটা বই রিভিশন হয়ে যাবে, বইটাকে বইয়ের উপরে যদি এমনভাবে কন্ট্রোল স্থাপন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ প্রিলিতে অনেক অনেক ভালো করার সম্ভাবনা তৈরি হবে এবং ভালো করার করতে পারবেন আশা করি আর কি। সেটাই। তো আপনাদের আহ, ঈদ পরবর্তী সময় অনেক দিন, ঈদের ব্যস্ততার কারণে আমাদের পড়ালেখার অনেকেই পড়ালেখার ছিলেন, কিংবা আমরাও ছিলাম। পড়ালেখা তো যেহেতু জব প্রত্যাশীদের একটা কমন প্রবলেম যে দীর্ঘদিন অনেক অনেক সময় এমন হয় যে 6 মাস সময় কোনো পরীক্ষাই নেই। তো এই অবস্থায় কিন্তু মোটিভেশন ধরে রাখা, পড়াই ধারাবাহিকতা ধরে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ ফেস করে যারা আজকে আমরা চাকরি বাকরি করতেছি, সবাই আসলে মূলত এই চ্যালেঞ্জ ফেস করে এইখানে আসা, কেউ এর বাইরে থেকে না। তো আমরা দোয়া করি দেশের অবস্থা আরো সুন্দর হোক, যাতে পরে আর কোনোদিন এই পরীক্ষা পরীক্ষা হবে, সার্কুলার দেবে, পরীক্ষা হবে, চাকরি হবে, মানে এমন পরিবেশ তৈরি হোক, আমরা সেই দিনে আশায় আছি। এখন যে অবস্থাতে অবস্থায় পড়ালেখাটাই আমাদের একমাত্র অবলম্বন হওয়া উচিত। আহ, আহ, তার ঘটনাটা শেয়ার করি। এটা হচ্ছে 5 তারিখ থেকে, ঈদের পরে 5 তারিখ এক্সাম শুরু হওয়ার কথা এবং শুরু হয়েছে। এবং ফারজানা ফেরদৌস সে হচ্ছে প্রিপারেশনে নিচ্ছিল, কিন্তু 4 তারিখ হচ্ছে তার হাজব্যান্ড মারা যায় আর কি। সে এখন শারীরিকভাবে মানসিকভাবে কিভাবে কামব্যাক করবে পরামর্শ এই যে এই ব্যাপারটা, এটা এটার গভীরতা বা এটার ডেপথ কতটা বিশাল, আহ, যার সাথে অন্য কেউ। তো ফারজানা ফেরদৌস তন্নিকে বলবো যে এর কোরআন শরীফে আছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণীরই হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ, আগে হোক পরে হোক। এর ভিতর থেকে আবার দুনিয়াতে যারা জীবিত থাকবে বা হচ্ছে যাদের হায়াত থাকবে, তারা আবার দুনিয়ার সাথে কর্মকাণ্ডের সাথে ইবাদতবন্দি, আল্লাহ তাআলা সেইভাবেই আমাদের তৈরি করে আমাদের শোকে রেখেই দিত, তাহলে আমরা আসলে। তো ফারজানাকে বলবো যে প্রথমত তার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, করে আমরাও সেই দোয়া করব, সব যারা আছি। এবং এই জায়গা থেকে
একটা মানসিক ধাক্কা ধাক্কা থেকে আল্লাহ তাআলা আপনাকে কাটিয়ে ওঠার শক্তি দেয় এবং স্বাভাবিক জীবনে এই শত প্রতিকূলতা এবং চ্যালেঞ্জকে ফেস করে ওকে সফলতার সাথে আপনার স্বপ্নের গন্তব্যে ভবিষ্যৎ। আসলে এইসব ব্যাপারে তো আহ, সান্ত্বনা দেওয়ার ভাষা কারোরই থাকে না। আর এই ব্যাপারে আমি নিজেই আমার অভিজ্ঞতা আছে এবং খুব কাছ থেকে দেখছি আমার বোনের অবস্থাটা। আমার বোনও হয়তোবা আপনার মতো এত কম বয়সে না, যেহেতু আপনি চাকরি পরীক্ষা দিবেন তার মানে হচ্ছে যে আপনার বয়স খুব বেশি না, 30-এর নিচে আছেন। আমার বোন হয়তো 40-এর মধ্যেই বিধবা হয়েছেন। তো আমার দুলাভাই যেদিন মারা যান সেদিনকার ঘটনা, আশেপাশের ঘটনা সবকিছু মিলিয়ে তাহলে সান্ত্বনা দেওয়ার মানে এটা সম্ভব না। সম্ভব না। এটা একটা বিষয় হচ্ছে যে আমাদের দোয়া করা ছাড়া তো কিছু করার নাই। যে দুনিয়ার এই নিয়মের ব্যত্যয় তো আমরা কখনোই কেউ ঘরাইতে পারবো না। আজকে আমি কথা বলতেছি, বিকালে পর্যন্ত থাকবো কিনা আল্লাহ ভালো জানেন। তো সব মিলে এটা বিষয় যে এর মধ্যে দিয়ে আমাদের যাইতে হয়, আমরা যাই এর মধ্যে দিয়েই। সবারই প্রিয়জন হারানোর ব্যথা আছে। তবে আপনার জন্য কি বলবো, দোয়া ছাড়া আমাদের খুব বেশি দোয়া রইলো। আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করবো এবং আপনার কাছে পরামর্শ থাকবে যে আল্লাহ মানুষকে দিয়ে পরীক্ষা করে, আবার অনেক সময় পরীক্ষা নিয়ে পরীক্ষা করে। তো আপনি পরীক্ষার মধ্যে আছেন। আমার একটা পরামর্শ, যেহেতু এই সময়টা একটা মানসিক তো ধাক্কা বা হচ্ছে স্থিরতার ভিতর, এই জায়গা থেকে আস্তে আস্তে আসতে পারেন সেটা নামাজ এবং কোরআন শরীফ তেলাওয়াতের সময়। এটা করলে দেখা যাচ্ছে যাবে যে বাকি কার্যক্রম বা পড়াশোনা যে আসলে হবে না, সময় বসে থাকে না, সময় চলতে থাকে, সময়ের সাথে সাথে চালাইতে হবে। তা না হলে তো এই সে রিলেটেড যে কোনো আরও যদি কোনো পরামর্শ থাকে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আমাদের অবস্থা থেকে আপনাকে যতটুকু পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথে কলম সৈনিক আছে স্যার। আজকে 7:30-এ অফিস, 7টা AM থেকে 5টা PM পর্যন্ত অফিস। আমি কোন রুটিনে পড়াশোনা করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে মানে যারা চাকরিজীবী তাদেরকে এই রুটিনটা ফেস করতে হয়। আমি নিজেও চাকরি করেই পড়াশোনা করছি এবং পিরু ভাইও তাই, সেম মোটামুটি। তো এরপরে বাসায় এসে যে সময়টা থাকে ওই সময়টার ভিতরে যতটুকু থাকে ওইটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে হবে আর কি। ঠিক আছে, একটু রেস্ট নিলেন, একটু খাওয়া দাওয়া, বাকি সময়টা যত রাত পর্যন্ত পড়তে পারেন, আবার ভোরে উঠে পড়াশোনা করতে হবে, এভাবে করেই করতে হবে। মাইক্রোফোন দেন তো। কার কথা শোনা যাচ্ছে না এটা বলেন তো, আমার কথা না মাহমুদের কথা নাকি দুইজনেরই কথা? আচ্ছা, তাহলে আমি মাইক্রোফোনটা কাছে নিয়ে নিলাম। মুস্তাফিজুর রহমান বলছেন, দুরিয়া বড় কঠিন জায়গায়, আমি 8ম শ্রেণীতে পড়া অবস্থায় বাবা হারাইছি। আচ্ছা, এটা আসলে মানে আসলেই কঠিন। যেই এই জায়গাগুলা যে ফেস করতেছে বা করেছে সে আসলে বুঝতেছে যে আসলে এই যে এই বিষয়টা কত কঠিন। বাবা চলে যাওয়া, হাজব্যান্ড চলে যাওয়া, মা চলে যাওয়া, মানে মনে হয় যে পৃথিবী অর্ধেক নাই বা পৃথিবী পুরাটাই অন্ধকার বা এই ধরনের আর কি। মেহেদি হাসান ইমন বলছেন মাইক্রোফোন প্রবলেম, একটু জানাবেন। তুলসীমালা বলছে যে স্যার আপনার কথা শোনা আছে। স্যার আপনার কথা বলতে কি আমার কথা? আর তুলসীমালা নিয়ে একটু কথা বলি। তুলসীমালা হচ্ছে যে ও আমাদের ব্যাচের স্টুডেন্ট প্লাস ব্যাচের স্টুডেন্ট বলতে আর কি ভর্তি হবে, কিন্তু ও একটা উদ্যোক্তা। ও তুলসীমালা চাউল পার্সেল করেন, মানে বিক্রি করেন, মানে কি জানো বলে হোম ডেলিভারি দেন আর কি, মানে ই-কমার্স বিজনেস আর কি। তো সে আমাদের সে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ছাত্র। সে আজকে আমাকে 2 কেজি তুলসীমালা চাল পার্সেল মানে পাঠাইছে, আজকে আমি রিসিভ করছি। তো তুলসীমালা আপনাকে ধন্যবাদ। আর আপনার চাল দেখি রিভিউ দিব ইনশাল্লাহ। তো যারা আর কি এই ভালো মানের চাউল, এই তুলসীমালা এই ধরনের চাউলগুলো যারা অনলাইনে নিতে চান তারা এই তুলসীমালার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে ভালো আর কি, তারপরে আমি বলবো আর কি। আর সবচেয়ে বড় কথা, যেহেতু সে উদ্যোক্তা, এই বয়সে চাকরি পাশাপাশি কিংবা চাকরির চেষ্টা করতেছে, পাশাপাশি এরকম একটা উদ্যোগ নিয়েছে, তার জন্য শুভকামনা। তার জন্য শুভকামনা।
মেহেদী হাসান আমার প্রিয় দুইজন প্রিয় স্যার এবং দুইজন আইডল। আমার সামনে আছে অনিমিতা মাহমুদ স্যারের, এখন শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনটা একটু দূরে ছিল। আর ওই যে আলপন আক্তার, ওনার নিয়ে একটু কথা বলি। আচ্ছা। আলপন আক্তার উনি একজন সংগ্রামী মানুষ। উনি একটা স্কুলে চাকরি করতেন, রিসেন্ট ওনার চাকরিটা চলে গেছে বা ছেড়ে দিয়েছেন। ওনার ফ্যামিলি পুরাটাই ওনার উপর ডিপেন্ড করে। ওনার বাবা অসুস্থ, ওনার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগে। তারপরে উনি এই জীবন সংগ্রামের মধ্যে দিয়ে উনি পড়ালেখা করতেছেন, উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং উনি আমার কাছে রিকোয়েস্ট করছেন আর কি, একটা কোম্পানির কোনো চাকরি কোনোভাবে কোথাও করে দেওয়া যায় কিনা। আমি মাহমুদ ভাইরে বলে রাখলাম, ভাই দেখেন কিছু করতে পারেন কিনা। আচ্ছা, আপনি তো এর আগে বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করছেন। তো আলপন আক্তার, আপনার জন্য আমাদের জন্য দোয়া রইল। আর আমাদের আসলে আমি বিশেষ করে আমার কথা বলি, আমার ওইভাবে চাকরি দেওয়ার সক্ষমতা আল্লাহ এখন আমাকে দেন নাই, কিংবা ওইভাবে মানে আমি কমিউনিকেশন মেনটেন করতে পারি না। পারলে হয়তো বা সম্ভাবনা হয়তো, তারপরও চেষ্টা করবো যদি সুযোগ হয় কোনোদিন বলবো সেটাই। আর আপনার যেটা পরামর্শ, 6টা মাস 1 বছর যদি আপনি নিজেকে যেখানে আছেন ওই অবস্থায় মানে চোখ কান বন্ধ করে যদি একটু হইতে পারেন, মানে অন্যরকম যে অনুভূতিহীন হয়ে পড়ালেখা চালাই দিতে পারেন, তাহলে হয়তো আপনি একজন মেয়ে মানুষ হিসেবে গ্রাম থেকে ভালো একটা চাকরি ম্যানেজ করতে পারেন ইনশাল্লাহ। এটা আর কি সম্ভাবনা খুব। আপনি যদি প্রাইমারি দেখেন, এখন অনেকগুলো সার্কুলার 11 থেকে 20 গেটের সার্কুলার চলছে। তারপরে হচ্ছে যে প্রাইমারি সার্কুলার চলছে, সার্কুলার কষ্ট করে আবেদন করেন। আমরা কেউই মানে আমি কি বলবো, আমরা কেউই এই মানে অধিকাংশই আমরা কেউই মানে এই মানে এই অবস্থার মধ্যে দিয়ে যাইনি, এই সংখ্যা খুব কম। যে যখন চোখের সামনে দেখছি যে বাড়ি খুব খারাপ অবস্থা, মা অসুস্থ কিংবা বাবা অসুস্থ, চিকিৎসা দরকার, কিন্তু আমি একজন ছেলে হয়েও তার কোনো চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে পারতেছিলাম না। এমনও ঘটনা ঘটছে যে চোখের সামনে থেকে বাড়ির সবচেয়ে প্রিয় আম গাছ, যে আম গাছটা খাই মানে আম গাছের আম খেয়ে সবাই মানে গ্রামবাসী পর্যন্ত খুশি হইতে, এত সুন্দর আম গাছ, সে আম গাছটা 2-3 হাজার টাকার জন্য বিক্রি করে দেয়া। এইসব দৃশ্য আমরা দেখে আসছি, এইসব দৃশ্য আমরা বুঝি। আসলে এইখানে খুব বেশি মানে এর বাইরের খুব মানে কি বলবো করার কিছু থাকে না, কিন্তু এই সময় একটাই কাজ করা উচিত, নিজের সর্বোচ্চ পড়ালেখার পাশাপাশি আল্লাহর কাছে ধন্য ধরা। কারণ আল্লাহর কাছে তো সব আছেই, উনি তো শুধু ওনার তো কষ্ট লাগে না, আমরা তো মানে একটা কিছু কোথাও বলতে হয় যে ভাই এটা করে দেন ওইটা করে দেন, আমাদের চেষ্টা করতে হয়। আর আল্লাহর চেষ্টা করেন, আল্লাহ শুধু বলেন ফায়াকুন, না কুন ফায়াকুন বললেন আর হয়ে যায়। অর্থাৎ এমন পরাক্রমশালী আল্লাহর ইবাদত আমরা করি, মানে এটাও কিন্তু একটা ভাববার বিষয়, এটা গর্বের বিষয়। আমরা যার তার ইবাদত করি না, মানে এমন একজনের ইবাদত করি যে শুধু বললে হও বললে মানে আকাশ জমিন হয়ে যেতে পারে, জমিন আকাশ হয়ে যেতে পারে, সূর্য মাটি হয়ে যেতে পারে, মানে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো সেই আল্লাহর কাছে যখন আমরা ওইভাবে যদি কান্নাকাটি করতে পারি, ওইভাবে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে, রিজিকের ব্যবস্থা আল্লাহ অবশ্যই করবেন। তো আলপন আক্তার, আপনার জন্য দোয়া রইলো, আর আমরা শুভকামনা। আর আমরা চেষ্টা করব যে যদি আমাদের এরকম কোনো অপরচুনিটি থাকে আপনার জন্য, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব আর কি। একটা জিনিস পিরু ভাই, সেটা হচ্ছে যে আমাদের আমরা কিন্তু দেখেন আমাদের যে কোর্সগুলা আমরা যেভাবে ডিজাইন করতেছি বা নিয়ে আসছি, অনেক কিছু চিন্তা ভাবনা করছি আমাদের যারা হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের পার্টিসিপ্যান্ট বা পরীক্ষার্থী যারা আছে তাদের কথা মাথায় রেখে। তার ভিতরে সর্বশেষ যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে প্রাইমারি এবং নিবন্ধন দুইটা ডিফারেন্ট কোর্স এবং বড় বড় দুইটা সার্কুলার, এগুলোর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যারা পরীক্ষার্থী বা যারা পার্টিসিপেন্ট তাদের হচ্ছে একটা মানে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে তারা কোনটাতে যাবে, প্রাইমারি প্রিপারেশন নিবে নাকি নিবন্ধন প্রিপারেশন নিবে। নিবন্ধনে একটা সার্কুলারে যেমন 60-70 হাজার, 1,80,000 এরকম সার্কুলার থাকে। আবার প্রাইমারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা 8-10 হাজার, 15 হাজার থাকে, কিন্তু একটা হচ্ছে সরকারি, আবার আরেকটা হচ্ছে এমপিও, মানে একটা বড় সার্কুলার আর একটা হচ্ছে সরকারি। এই যে একটা দ্বিধা কোনটাতে আমি যাব, এইরকম একটা জিনিসকে সলভ করার জন্য আমরা কিন্তু যেই কাজটা করছি আপনি জানেন অবশ্যই, সেটা হচ্ছে যে এই দুইটা কোর্সকে কম্বাইন করে আমরা কিন্তু একটা কম্বাইন্ড কোর্স নিয়ে আসছি। অর্থাৎ একটা কোর্সের প্রস্তুতি দিয়ে আপনার একই সাথে নিবন্ধন এবং প্রাইমারি দুইটার প্রস্তুতি হয়ে যাবে। সো এটা কিন্তু আমরা আমাদের এই যে শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা
মানে পরীক্ষার্থী আছেন, শিক্ষার্থী আছেন যারা আমাদের কাছে আসতে চান, তাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা এটা করছি, যে তাকে যদি দুইটা ভিন্ন ভিন্ন কোর্সে পড়াশোনা করতে হইতো, তাতে যেই অসুবিধাটা হইতো যে দুইটা ডিফারেন্ট কোর্স প্ল্যানে তাদের আগাইতে হতো, দুইটা কোর্সের জন্য আলাদা আলাদাভাবে তাকে দুইটা ক্লাস করতে হইতো, দুইটা কোর্সের জন্য 6 মাস 6 মাস করে তার 12 মাস সময় লাগতো, এবং ফাইন্যান্সিয়াল যদি কথা বলেন সেক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদাভাবে তাকে পেমেন্ট করতে হইতো। সব জিনিসগুলোকে আমরা কম্বাইন করে একটা জায়গায় নিয়ে আসছি। আমি মনে করি এইটা আমাদের যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছে তাদের জন্য একটা মানে খুব বড় একটা অপরচুনিটি হবে, যে একই কোর্স করে তারা বড় একটা কিছু করতে পারবে। একটা বিষয় হচ্ছে যে প্রাইমারি এবং নিবন্ধন প্রস্তুতির কোর্স প্যাটার্নটা এমন যে এইটার প্রায় কাছাকাছি প্রস্তুতি। এখন আপনারা বলবেন স্যার সিলেবাস এই ওই হ্যান ত্যান এই অনেক কিছু বলবেন, তো আমি একটু বলি সিলেবাস তো অবশ্যই আছে, কিন্তু প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে ওই সেম কোশ্চেনই বিভিন্ন সময় এদিক ওদিক ঘোরাফেরা করে আসতেছে। অর্থাৎ কোশ্চেন যদি আমি একেবারে চুলচারা বিশ্লেষণ করি, দেখা যাবে যে কোশ্চেনের মধ্যে খুব বেশি যে আপনার ওই ডিফারেন্স সিলেবাস মেনটেন করছে এমন না। আর ডিফারেন্স অর্থাৎ দুইটার প্রাইমারি এবং নিবন্ধনের খুব বেশি ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। সেই হিসাবে দুইটাকে কম্বাইন করে চালাইতে পারলে, এবং আপনাদের যদি মানে এটা যদি নিজেও হয় তাহলে কি দুইটা বড় বড় সার্কুলার একটা প্রিপারেশনে দুইটা বড় সার্কুলার প্রিপারেশন হয়ে যাচ্ছে, এটা একটা ভালো ইয়ে হবে। আরেকটা হচ্ছে ধরেন কোশ্চেনের স্ট্যান্ডার্ড লেভেল যদি আপনি দেখেন, তাহলে মোরাললেস প্রাইমারি এবং হচ্ছে নিবন্ধনের কিন্তু সেম মানে স্ট্যান্ডার্ড লেভেলটা কিন্তু সেম। তো সব দিক থেকে মানে আমাদের কি বলবো যে অ্যানালাইসিস থেকে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা নিয়ে আসছি। এটা কিন্তু আমরা অনেকদিন ধরেই আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম, এবং ফাইনালি এটা কিন্তু আমরা নিয়ে আসছি। মুস্তাফিজুর রহমানের প্রশ্ন উত্তর দেন তো। আচ্ছা, মুস্তাফিজুর রহমান নিবন্ধন সম্পর্কে আমি একটু কম বুঝি। স্কুল পর্যায়ে 2-তে টিকলে কোথায় চাকরি হবে তো ভাই বলেন তাহলে। আপনি বলেন। এটা হচ্ছে স্কুল পর্যায়ে 2 বলতে হচ্ছে আমাদের ইবতেদায়ী বা হচ্ছে ক্লাস 8 জুনিয়র স্কুল, হ্যাঁ জুনিয়র স্কুল, যেটা এই পর্যন্ত আর কি মিন করা হয় আর কি। আবার হচ্ছে শুধু স্কুল পর্যায়ে বলতে হচ্ছে মাধ্যমিক মিন করা হয়। আর হচ্ছে কলেজ পর্যায়ে মানে তো হচ্ছে এটা কলেজ লেভেলে আর কি, এটা তো বুঝতে পারছেন আর কি। তার মানে হচ্ছে বিলো ক্লাস 8 যেটা আর কি, সেটা হচ্ছে আপনার স্কুল পর্যায়ে 2। এখানে ক্লাস 1 থেকেও শুরু করে নার্সারি থেকে আর কি ইবতেদায়ী, তো এইটা আর কি, ঠিক আছে। তো এই স্কুল পর্যায়ে 2 এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে উচ্চ মাধ্যমিক আর কি, এইচএসসি সমমান। আবার যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ট্রেডে কিন্তু আমাদের এই নিবন্ধনের কিন্তু বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে। ডিপ্লোমা যারা বিভিন্ন ইলেকট্রিক্যাল ট্রেড, সিভিল ট্রেড বা এরকম বিভিন্ন ট্রেডে তাদের কিন্তু এরকম আপনার পোস্ট আছে এখানে। তার মানে এই নিবন্ধন একটা বিশাল বড় একটা জায়গা। এইখানে হচ্ছে মানে সবার জন্য একটা ভালো কিছু করার একটা সুযোগ থাকে বা আছে, শুধু একটা প্রপার গাইড, প্রপার মেন্টরশিপ এবং হচ্ছে কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি এবং নির্দিষ্ট কিছু রুটিনে এবং পরীক্ষার ভিতর দিয়ে যদি নিজেকে প্রস্তুত করতে পারি, এটা আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ তৈরি হবে। স্যার, সরকারি চাকরির পাশাপাশি পড়াশোনা করা যাবে কি? হ্যাঁ, সরকারি চাকরির পাশাপাশি তো পড়াশোনা করা যাবে। এই যে পিরু ভাই বলেন, আমি বলেন, আমরা তো সরকারি চাকরি কয়েকটা করে আরেকটা দিয়ে আরেকটা করে আরেকটা আসছি। সো এটা আরো বেশি সুবিধা, কারণ 5টার পরে কাজ নাই। প্রাইভেট চাকরিতে দেখা যাচ্ছে যে পড়া মানে চাকরির পাশাপাশি পড়াশোনা কঠিন, রেদার সরকারি চাকরিতে তুলনামূলক এটা সহজ আর কি। ওই কোশ্চেন উত্তরটা জানতে ভাই। ফারুক মিয়া 48তম বিশেষ হলে অন্যদের কি 1 বছর অপেক্ষা করতে হবে? এবার যারা চতুর্থ বর্ষে, না মানে 48তম বিশেষ হলে বিশেষ আলাদা সার্কুলারও হয়ে যাবে, তখন 39 হচ্ছে প্রতি বছরের ন্যায় যেই সার্কুলারটা হয় ওইটাতেই হবে। অর্থাৎ 47 যেমন 2024 সালে হয়েছে, 48 হবে 2049 হবে 2025 সালে, এরকম আর কি। এটা হয় কি সর্বোচ্চ 2 থেকে 3 মাস এদিকে কারণ এটা একটা কার্যক্রম মহাযজ্ঞ, তো একটু ব্যস্ততা থাকেই। পিএসসি ওইটাকে ম্যানেজ করে আস্তে আস্তে হয়তো 2 থেকে 3 মাস সময় লাগে। যেমন দেখবেন যে এবার পিএসসি রিটেন পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করছে, কিন্তু রিটেন পরীক্ষা না পিছায়ে সেটা তারা কি করছে যে প্রিলি পিছাইছে। এটার মাহাত্ম্য যদি আপনারা বোঝার চেষ্টা করেন যে আসলে এটা কেন করলো, দেখেন একটা পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা কিন্তু মানে ছোটখাটো কোনো বিষয় না। প্রিলি তো আরো বড় বিশাল এরিয়া, না রিটেনের কথা বলতেছি। রিটেনের জন্য কিন্তু পিএসসি অলরেডি তারা কিন্তু বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেয়, মানে বাংলাদেশে শুধু ঢাকাতে না, তারা কিন্তু ফুল সেট আপ রেডি করে ফেলছে, কখন কি হবে না হবে, স্কুলগুলোর সাথে কন্ট্রাক্ট যা যা আছে সবকিছু।
তো এই মুহূর্তে এসে পরীক্ষা পিছানো আসলে তাদের পক্ষে সম্ভব না। রেদার তারা যেটা করতে পারছে যে আপনার উপর থেকে প্রিলির যেই প্রেশারটা ছিল ওইটা কমাই দিয়ে ওইটাকে একটু সরাই দিছে, যে যারা হচ্ছে রিটেন দিবে তারা যাতে প্রিলি দেওয়ার আগে আবার একটা সময় পায় আর কি। এইভাবে করে তারা একটা স্ট্র্যাটেজি এটা মেনটেন করছে আর কি। তুলসীমাল বলছেন, স্যার আমি আপনাদের দুজন স্যারকে একটা রিকোয়েস্ট করব, স্যার আমরা যারা ডিপ্লোমা পাস করে পিএসসি নন ক্যাডার পরীক্ষা অংশগ্রহণ করব, আমরা লিখিততে খুব চিন্তায় থাকি। জাহিদ একটু ফুল কমেন্টটা দাও তো। হ্যাঁ, লিখিততে খুব চিন্তায় থাকি, যদি টেকনিক্যাল বিষয়টা বাদ দিয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নিয়ে একটা নন ক্যাডার লিখিত কম্বাইন্ড কোর্স খুলতেন খুবই উপকৃত হব। আমি উপসহকারী কৃষি অফিসার 10ম গ্রেড নন ক্যাডারে পরীক্ষা দিব। আচ্ছা, প্রথমে বলে নিই যে আপনি যে কথাটা বলছেন অলরেডি এটা নিয়ে আমাদের কাজ চলতেছে। আমরা কিন্তু মানে এই পিএসসি নন ক্যাডার আমরা একটা কোর্স মানে এই মাসের ভিতরে আমাদের চলে আসবে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের কোর্স প্ল্যান বা আদার্স ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো আছে সেগুলো আমাদের চলছে। আপনারা যে জিনিসটা ফিল করছেন বা করতেছেন সেটা কিন্তু আমরা অলরেডি ফিল করে ফেলছি এবং ওই জায়গাটা অনুধাবন করেই আমরা ওই জিনিসটা আমরা ভেরি সুন চলে আসবে আর কি। ঠিক আছে, তো আচ্ছা বলেন। শেষ করেন, বলেন আপনি বলেন। তো সেই জায়গা থেকে মানে আপনার যেই আকাঙ্ক্ষাটা যে এটা হলে ভালো হতো, আমার মনে হয় যে সেই জিনিসটা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আর আমি ওই টেকনিক্যাল অংশ সম্পর্কে একটু পরামর্শ দিই, যারা আর কি আমার কথা শুনছে, যারা নন ক্যাডারের পরীক্ষা দিবেন। পিএসসি নন ক্যাডার পরীক্ষা হচ্ছে যে চাকরি পাওয়ার অন্যতম একটা ভালো জায়গা। এখানে কেন ভালো জায়গা, কোশ্চেন প্যাটার্নটা অনেক একেবারে মানে মার্জিত প্রশ্ন হয়, অর্থাৎ আর যদি এই বিষয়ে অনেকবার বলছি, কিন্তু নন টেকনিক্যাল সাইডের জন্য আমি যারা বলতেছি, যারা ডিপ্লোমা আছেন তাদের জন্য, তারা আমার কথাটা যদি আপনি শুনেন, এই টেকনিক্যাল অংশের যে প্রশ্নগুলো আসে, মানে আমি তো টেকনিক্যালের আগের চাকরি টেকনিক্যাল অংশে চাকরি করছি, মানে সহকারী প্রোগ্রাম আমাদের টেকনিক্যাল ছিল। এই প্রশ্ন এই পরীক্ষাটা দিতে গিয়ে আমি যে প্রশ্ন অ্যানালাইসিস করে যা দেখছি এবং যা কমন পাইছি, সেই হিসেবে বলবো কি যে নন ক্যাডার পিএসসি নন ক্যাডার রিটেন এক্সাম যে বইটা আছে, এই বইয়ের যদি আপনি সাধারণ অংশ পাঠ সমাধান করেন তাহলে নন ক্যাডার যে কোনো নন ক্যাডার রিটেন পরীক্ষা টিকার জন্য আপনি যোগ্য হয়ে যাবেন। পাশাপাশি যদি ওই টেকনিক্যাল সাইডের যে পরীক্ষাগুলো হয়, ওই টেকনিক্যাল সাইডে যদি 8-10টা কোশ্চেন আপনি সমাধান করেন, দেখবেন যে হুবহু কোশ্চেনগুলো কমন প্রিভিয়াস 5 ইয়ার্স করলে যথেষ্ট, মানে এইগুলা খুবই রিপিট হয়, এগুলা জাস্ট ধরে বসা। আমি আর একটা উদাহরণ দিই, আমি ব্যাংকে যদিও পরীক্ষা দিতাম না, লাস্টে যখন বয়স শেষ হয়ে যাচ্ছিল তখন আমি ব্যাংকে টেকনিক্যালে 2টা পরীক্ষা দিই। তো 25 মার্কের একটা প্রোগ্রাম মাহমুদ ভাই, 25 মার্কের একটা প্রোগ্রাম আমি ধরেন 2 মাস আগে যে পরীক্ষা দিয়ে আসছি, ওই পরীক্ষায় আমার পরের পরীক্ষাও মানে আসছে সেম। আমি জানি এটা, আমি দেখছি এটা আমি দেখছি। আমি তো বোথ ক্যাডারের পরীক্ষা দিয়েছিলাম বিসিএস এ, তো আমার তো টেকনিক্যাল পার্ট ছিল ট্রিপলি। তো ওই দেখলাম যে একই সার্কিট ঘুরে ফিরে আগের বছর আসছে, তার আগের বছর আসছে। আচ্ছা, আমান আল মাসুদ, স্যার চাকরি পরীক্ষার গণিতের সর্বোচ্চ নাম্বার তুলতে কোথা থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত আর কি বই ফলো করা উচিত? সেই ক্ষেত্রে মাসুদের জন্য একটা পরামর্শ থাকবে এইভাবে যে গণিতটা কিন্তু মানে বুঝে একেবারে ভিতর থেকে পড়াশোনা করে তারপর আসতে হয় আর কি। ঠিক আছে, এটা কিন্তু আপনার অন্যান্য পড়ার মতো জাস্ট আমি মাথায় রাখলাম, মনে রাখলাম, হয়ে গেল, বিষয়টা এরকম না। তো সেই দিক থেকে বলবো যে গণিতের একেবারে বেসিক জায়গা থেকে শুরু করতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সাফল্য একাডেমির একটা কোর্স চলমান ছিল, যে বিজ্ঞান ও গণিত কম্বো কোর্স, যেটা আমরা আবার সামনের মাস থেকে নিয়ে আসব। সেখানে বিজ্ঞানের পাশাপাশি গণিত থাকবে, মানসিক দক্ষতা থাকবে, এবং সেখানে আমরা ইংরেজি অ্যাড করার চিন্তা ভাবনা করতেছি। তো এরকম একটা কোর্স যদি থাকে, যেটা হচ্ছে যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য, এটা এই যদি মনে করেন যে না কোনো কোর্স ফলো করতে চান, সেক্ষেত্রে আমাদের এই কোর্সটা ফলো করতে পারেন। আর এর পাশাপাশি হচ্ছে আমার আর পিরু ভাইয়ের তো পিএম ম্যাথ ছিল, আমরা কোর্স মানে 2টা ব্যাচ চলে গেছে, আমরা 3য় ব্যাচ নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি, এটাও দেখা যাক আর কি। আচ্ছা, ওই বড় কমেন্টের উপরে একটা কমেন্ট আছে, দেন তো এই ডাইন সাইডে। হ্যাঁ, ইবতেদায়ী বলতে কি বোঝায়? দাখিল মাদ্রাসা বোঝায়, একটু বলেন। আচ্ছা, ইবতেদায়ী বলতে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে নিচের যেই শ্রেণীগুলা সেগুলাকে, এটা একটা আরবি শব্দ আর কি। তো যেহেতু আরবি শব্দ, এই জন্য মাদ্রাসার সাথে আর কি আমি সুদা বাংলায় বলি, মাদ্রাসার প্রাইমারিতে বলা হয় ইবতেদায়ী। হ্যাঁ, মানে প্রাইমারিতে তো আমরা ক্লাস 5 পর্যন্ত পড়ি, ওইরকম ভাবে ইবতেদায়ী অংশেও ওই মাদ্রাসার যে লাইন, ওই লাইনে ক্লাস 5 পর্যন্ত ইবতেদায়ী। আমি এটুকু মানে হ্যাঁ, ঠিক আছে, মানে এক সোজা কথায় যেটা আমরা বলি বাংলায় প্রাইমারি, ওটা যারা দাখিল মাদ্রাসাগুলো আছে বা হচ্ছে আলিয়া মাদ্রাসাগুলো, সেটাতে হচ্ছে প্রাইমারি লেভেলটা হচ্ছে ইবতেদায়ী। হ্যাঁ,
আর ওই যে কোর্সের ফি কত আপনার 11 থেকে আচ্ছা, আমাদের হচ্ছে 11 থেকে 20 গ্রেডের কোর্স ফি কত, এটা কমেন্টটা কে করছে দেখি একটু, জাহিদ ডান সাইডে ডান দিকে একটু উপরে। হ্যাঁ, আমাদের সাথে নিশাত ইয়াসমিন দিয়া। আমাদের কোর্স ফি 2000 টাকা, কিন্তু আমরা হচ্ছে এখন একটা বিশেষ অফারে আমরা হচ্ছে 800 টাকা ভর্তি দিচ্ছি এই কোর্সটা, এবং অলরেডি আগামীকাল থেকে এই কোর্সের ক্লাস শুরু আর কি। সো নিশাত, আপনি যদি ভর্তি হতে চান দ্রুত হয়ে নিতে পারেন আর কি। মেহেদী হাসান ইমন স্যার, নন ক্যাডার এটা কি এইচএসসি একটু উপরে, এইচএসসি পাস পরীক্ষা দেওয়া যায়? নন ক্যাডারের তো এইচএসসি পাশে তো মনে হয় থাকে সার্কুলার, না সার্কুলার থাকে না। এটা আপনি 11-20 গ্রেডের 11-20 গ্রেডে 16 থেকে 20 গ্রেডের চাকরিগুলো সার্কুলার খেয়াল করলে পাবেন। কিছু জায়গায় আছে এসএসসি পাস করে আবেদন করা যায়, ওই চাকরিগুলো আপনি খুঁজে খুঁজে আবেদন করতে হবে। যারা এই এসএসসি পাস করে ইন্টার পাস করে চাকরি খুঁজেন তাদের খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হয় এবং নিজেকে প্রস্তুত করতে হবে। যদিও কোশ্চেনটা এই লাইনে তারা এসএসসি পাস করে চাকরির জন্য চেষ্টা করে, তারা খুব বেশি এটা প্রস্তুতি নেয় না। অতএব এই মাঠে তুলনামূলকভাবে সহজ। অতএব যারা এই লাইনে আছে একটু খোঁজ রাখতে হয় যে সার্কুলারগুলো প্রতি সপ্তাহে 1 টাকা করে চাকরি পত্রিকা কিনেন 6 টাকা 5 টাকা দেয়, তাহলে আপনি কিন্তু সারা সপ্তাহ চাকরি সার্কুলারগুলো দেখতে পাবেন। এরপরে দেখে দেখে আবেদন করলে দেখবেন যে কোন দিক দিয়ে মানে টপ করে একটা চাকরি হয়ে যাবে, এটা পাবেন না। তুলসীমালা স্যার, 47তম বিসিএস হওয়ার আগে নন ক্যাডার পরীক্ষা আগে হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? পিএসসি যেই কম্প্যাক্ট শিডিউলে আছে, কিভাবে কি করবে মানে পিএসসির মাথা খারাপ আর কি, এর ভিতরে মানে কিভাবে হবে। তবে নন ক্যাডারের জন্য ওদের আলাদা উইং আছে, এরা কাজ করে, হলে হতে পারে আর কি। আচ্ছা, তারপরে সালের 31 মার্চ, তাহলে তো যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে, হ্যাঁ সেটা হয়ে যেতে পারে। এরপরে নিচের কমেন্ট একটু দেখি আমরা। এরপরে নিচে আসতে হচ্ছে আমাদের শামসুজ্জোহা সুমন। মাহমুদ স্যারের কাছে জানতে চাই, স্যার ট্রিপলিতে বিএসসি করেছি অনেকদিন হলো, এখনও ম্যাথগুলা কনফিডেন্সের সাথে করতে পারি না, স্যার পরামর্শ দিন কীভাবে নিজ জব পাওয়ার লেভেল পর্যন্ত যেতে পারি এবং একটা পরীক্ষায় টিকতে পারি না। আচ্ছা, ট্রিপলি রিলেটেড পরীক্ষাগুলোতে টেকার জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনাকে প্রিভিয়াস প্রশ্নগুলো আপনার ভালো করে আয়ত্ত আনতে হবে। সেক্ষেত্রে বুয়েট বেসড যে পরীক্ষাগুলো হয়, এই জন্য হচ্ছে আপনার ওই নীল খেতে গেলে দেখবেন যে কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। ওই কোশ্চেন ব্যাংকে যা যা প্রশ্ন আছে আপনি যদি সলভ করতে পারেন, আমার মনে হয় বাইরের আর কিছু পড়ার দরকার নেই। আর নন টেকনিক্যাল যে সাইডটা আছে, এটার প্রিপারেশন মোটামুটি থাকলে ইনশাল্লাহ দেখবেন যে আপনি টেকা শুরু করছেন আর কি। ফারুক মিয়া স্যার, একটা সরকারি জব পেতে ভালো প্রিপারেশনের জন্য বাসায় থেকে নাকি ঢাকায় কোথাও মেসে থেকে প্রিপারেশন নেওয়া সঠিক হবে? জাহিদ, একটু ফুল কমেন্টটা দেখি বাম পাশে। হ্যাঁ, বাসায় সময় নষ্ট না চাইলেও বেড়ে যাচ্ছে আর কি। এটার মানে বাস্তব জিনিসটা কি, যে বাসায় থাকলে অনেক উটকো ঝামেলা আর কি, যেটা আর কি মানে যেটা আসলে দরকার নাই কিন্তু চলে আসে, আড্ডাবাজি হয়। সেই দিক থেকে যারা হচ্ছে ঢাকায় বা বিভিন্ন মেসে বা হচ্ছে থাকে, তখন হচ্ছে তার মানে আগ্রহটা আরও মানে কি বলে জেদটা বেশি থাকে এবং তাড়াটা বেশি থাকে আর কি। ঠিক আছে, তবে এখন যেহেতু অনলাইনের যুগ, আমাদের সাফল্য একাডেমির কোর্সগুলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে হোক, মেসে বসে হোক, যে কোনো জায়গা থেকে হোক আপনারা করতে পারবেন বা সেই সুযোগ আছে। এই বিষয়ে আমার পরামর্শ হচ্ছে যে বরঞ্চ যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারেন, তাহলে নিজের ঘরে খেয়ে ঘরে পড়ে পড়ালেখা করাটা সহজ, সব থেকে সহজ। ঢাকায় আসলে আপনি বাড়তি একটা মানসিক প্রেশারে পড়বেন, আর্থিক একটা প্রেশার ক্রিয়েট হবে। কারণ ওইরকম অবশ্যই এটা প্রেশার ক্রিয়েট হলে প্রেশার তৈরি করবে, তখন হয়তো আপনি আরো ফোর্সড হবেন, গতি পাবে যে আপনার পাইতেই হবে। এটা একটা সুবিধা। অসুবিধা হলো যে আপনি এই সময়টা লেগে থাকাটা মানে এই একটা বাড়তি খরচের প্রেশার। আর ঢাকায় ধরেন আপনি একটা সিঙ্গেল রুম মানে বাড়িতে যেই রুমে বসে পড়েন, ওইরকম একটা সিঙ্গেল রুম যদি আপনি ঢাকায় ম্যানেজ করতে গেলে আপনার অনেক টাকা খরচ করতে হবে। তো এটা আসলে আমার কাছে অনেক ইনবক্সে আমাকে নক দেয়। তো এটার তো মনে করেন যে একটা রিস্কও আছে মেসে থেকে পড়াশোনা। হ্যাঁ, মনে করেন যে রিস্কটা হচ্ছে এই যে এখানে 50-50 একটা ব্যাপার থাকে আর কি। যদি আপনি মানে ভালোভাবে পড়াশোনা করলেন তো করলেন, কিন্তু যদি আপনি যদি উল্টা দিকে চলে যান, তাহলে কিন্তু মানে আমও গেল সালাও গেল। হ্যাঁ, রাত 1-1:30 পর্যন্ত জায়গায় থাকি, 2 ঘন্টা পড়া হয় না। আমার ম্যাথ লাইফ তেমন কাটছে আর কি। এই জন্য আমি অনার্স শেষ করেই বাড়ি চলে গেছি। সবাই ঢাকায় আসছে, আমি বাড়ি চলে গেছি যে আমার হবে না, আমার চিল্লাই পড়া লাগে, আমার বাড়িতেই পড়তে হবে। আমি চকে বসে বসে পড়ছি, আমার বাড়ি থেকে মানে দিনের বেলায় ওই গাছতলা বাগানে বসে বসে পড়তাম। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমাদের দেখি কারিমুন নাহার কল্পনা, স্যার আমি অনার্স 3য় বর্ষে, এখন থেকে বিসিএস এর প্রস্তুতি নিতে
কি করা উচিত। যদি বলতে চান যে সাফল্য একাডেমির উপর আপনার দায়িত্ব ছেড়ে দিবেন, তাহলে আমি বলবো যে আমাদের ফাউন্ডেশন কোর্সে চলে আসেন। 1 বছর ব্যাপী কোর্স, মোটামুটি আপনার একটা বেসিক তৈরি হয়ে যাবে এই আপনার অনার্স চলাকালীন সময়। এরপর অনার্স শেষ করলে তখন আপনি দেখবেন যে ফুরফুরে মনে বিশেষ পরীক্ষা দিতে পারবেন আর কি। মানে সব থেকে সহজ একটা সমাধান দিলাম। আর ভাই যে আপনার কাছে যে ত্রিপলির যে কোশ্চেনটা করছিল ওই কোশ্চেনের উত্তর আমি একটু দেই, কারণ আমি পিএসসি নন ক্যাডার এক্সামে একটা চাকরি করছি, তো এই জন্য আমার কাছে মনে হয় আমি যে পোস্টটা চাকরি করছিলাম ওই পোস্টটা আপনার সহকারী প্রোগ্রামার, অর্থাৎ কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে যে আইসিটি আর এপিইই এই ধরনের ব্যাকগ্রাউন্ড যাদের ছিল তারা আবেদন করতে পারছে। তো ওই পরীক্ষায় আমাদের পিলি হয়, রিটার্ন হয়, অ্যাপটিটিউড টেস্ট মানে প্রোগ্রামিং টেস্ট হয়। প্রোগ্রামিং টেস্ট আবার 100 মার্কের, আর হচ্ছে যে ভাইবা হয়েছে। তো প্রোগ্রামিং টেস্ট পর্যন্ত 3টা ধাপে পিলি টিকার পরে যখন রিটার্নে গেছি, রিটার্ন থেকে যে কয়েকজন টিকছি অ্যাপটিটিউড টেস্ট মানে ভাইবা আমাদের সিট, ভাইবা আমরা আমাদের মানে ওই সার্কুলারে পোস্ট ছিল 115টা, আর আমরা ভাইবা দেই 98 জন। তার মানে টেকনিক্যাল সাইডে চাকরি পাওয়াটা অনেক সোজা। প্রথমে তারা টেকনিক্যাল বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি তাদের আছে, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এই ধরনের চাকরি তারা করবেন, তাদের খুব দ্রুত মানে এই দিক থেকে কিন্তু মানে একটা চাকরি ইজিলি কনফার্ম করতে পারেন যদি একটু চিন্তা ভাবনা করে পড়েন, একটু বিগত কোশ্চেনগুলো খেয়াল রেখে পড়তে পারেন, তাহলে দেখবেন যে খুব সহজেই একটা চাকরি পেতে পারেন। এরপরে নিজের জেনারেল লাইনের সাথে আনার চেষ্টা করবেন। আমি উত্তর দিচ্ছি, তার আগে আপনার সাথে একটু অ্যাড করি। 38তম বিসিএস এ প্রথমবারের মতো হচ্ছে আইসিটি শিক্ষা ক্যাডার আইসিটি যুক্ত করা হয়, এবং সেখানে পোস্ট ছিল সম্ভবত 250 থেকে 300টা। এবং আমার মনে আছে যে যারা এটার জন্য এলিজিবল ছিল তারা রিটেন পরীক্ষা দিছে সম্ভবত 1 থেকে 150 জন, অর্থাৎ যারা পরীক্ষা দিছে তারাই মানে চাকরি কনফার্ম আর কি, ভাইবা দিলে চাকরি কনফার্ম আর কি, এরকম মানে বিসিএস দেওয়ার আগে সে কনফার্ম, সে এবার ক্যাডার হচ্ছে আর কি। আচ্ছা, ঝর্ণা চৌধুরী জিম বলছেন স্যার 48তম ফাউন্ডেশন কোর্স কাদের জন্য? আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি। এটা যারা রানিং স্টুডেন্ট আছে আমাদের অনার্স লেভেলের, এই কোর্সটা মূলত হচ্ছে তাদের জন্য। তারা হচ্ছে দীর্ঘ সময় নিয়ে একটা প্রস্তুতি নিবে, অথবা যারা হচ্ছে সদ্য অনার্স কমপ্লিট করেছে, এবার 47 বিসিএস এর তাদের টার্গেট না, তাদের হচ্ছে পরের বিসিএস টার্গেট। এই কোর্সটা ঠিক তাদের জন্য, অর্থাৎ যারা রানিং স্টুডেন্ট এবং হচ্ছে যারা সদ্য অনার্স কমপ্লিট করছে, যারা হচ্ছে পরের বিসিএস থেকে টার্গেট করতে চায় তাদের জন্য এটা 2টা সুবিধা। একটা হচ্ছে যে যেহেতু দীর্ঘ সময় ধরে এই কোর্সটা চলবে, তার মানে আপনার একটা বেসিক জায়গাটা অনেক মানে স্ট্রং হবে আর কি। আর দ্বিতীয়টা হচ্ছে যে পরবর্তীতে বিসিএস এর আগে আপনি মোটামুটি কমপ্লিট যে আপনার কি পড়াশোনা করার দরকার এবং সেটা আপনার শেষ হয়ে যাবে, দেন তখন আপনি শুধু রিভিশন দিবেন। বিষয়টা হচ্ছে এরকম আর কি। রুবেল শেখ একটা কোশ্চেন করছে, আসসালামু আলাইকুম স্যার, চাকরির ক্ষেত্রে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিষয়টা বুঝতে পারছি না, যদি একটু ক্লিয়ার করেন। টেকনিক্যাল আর নন টেকনিক্যালটা কি? টেকনিক্যাল হচ্ছে যে যারা ধরেন ইঞ্জিনিয়ারিং পড়ছে, যারা কৃষি সাবজেক্টে পড়ছে, যারা নার্সিংয়ে পড়ছে, যারা লতে পড়ছে, এরকম কিছু টেকনিক্যাল কিছু মানে যেটার জন্য হচ্ছে কি, এটা আমি যদি অ্যাড করি, যেটার জন্য হচ্ছে আপনার সাবজেক্ট ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যেমন ফাইন্যান্স এক্সপার্ট দরকার আপনার, অর্থাৎ আপনি ফাইন্যান্স সাবজেক্টে পড়াশোনা করলেই ওই চাকরিটা করতে পারবেন, এইটা হচ্ছে আপনার টেকনিক্যাল জব। আবার আপনি ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি ওইটা করতে পারবেন, কৃষিতে পড়লে আপনি ওই কৃষির ওই জবটা করতে পারবেন। এই ধরনের জবগুলো হচ্ছে টেকনিক্যাল। আর যেগুলো হচ্ছে যাই পড়েন না কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেগুলো হচ্ছে জেনারেল। আর ইংলিশ ডোর আপনি বলছেন পিরু স্যার, ধন্যবাদ। আপনার ইংলিশ ক্লাস মাঝে মাঝে আমি দেখি, আপনি অনেক ভালো ক্লাস দেন, আপনি আমাদের প্রিয় আর কি। মেহেদি হাসান ইমন স্যার, নন ক্যাডার বলতে কি বোঝায়? আচ্ছা, পিএসসি থেকে মানে ক্যাডারের পাশাপাশি বিভিন্ন চাকরিতে তারা নিয়োগ দেয় নন ক্যাডার হিসাবে বিভিন্ন পোস্টে, ঠিক আছে? এই পোস্টগুলোয় যারা নিয়োগপ্রাপ্ত হয় তাদেরকে হচ্ছে নন ক্যাডার বলা হয়। তারা হচ্ছে বিসিএস ক্যাডার না, তারা হচ্ছে নন ক্যাডার। নন ক্যাডারের নিয়োগ নিয়ে আপনার সম্ভবত আপনি আমাকে ইনবক্সে নাকি কে যেন আমাকে কোশ্চেন করছিলেন যে স্যার বিসিএস ছাড়া কি নন ক্যাডার নিয়োগ হয় নাকি? হ্যাঁ, বিসিএস ছাড়াও, বিসিএস এ খেয়াল করেন, বিসিএস এ ধরেন 2000 লোক ক্যাডার সুপারিশ করলো, কিন্তু বাই টিকছে 5000, রয়েছে আরো 3000 না, ওই 3000 বিভিন্ন নন ক্যাডার সার্ভিসে মানে সুপারিশ করে যে অমুক 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 অমুক, যদি ওই সময় পিএসসির কাছে বিভিন্ন মিনিস্ট্রি রিকুইজিশন থাকে, দেখা শিক্ষা মন্ত্রণালয় বলছে যে আমার 10টা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার দেন, তখন দেখা যায় এর মধ্যে থেকে যারা 5000 টিকছে এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার যোগ্যতা সম্পন্ন কেউ আছে কিনা, দেখা গেল এরকম ওই 3000 ক্যাডার সুপারিশ করছে যে 2005 যে 3000 হয়েছে, 3000 মধ্যে দেখে যে ওই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া লাগে এরকম 50 জন 10 জন আছে কিনা, তাহলে ওই 10 জনের সুপারিশ করে দিল নন ক্যাডারে। এরকম মনে করেন সাব রেজিস্ট্রার লাগবে, প্রথম 50 জনের সাব রেজিস্ট্রার দিয়ে দিল, এটা কয় নন ক্যাডার। আবার নন ক্যাডার নিয়ে আর একটা পদ্ধতি আছে, পিএসসি বিসিএস ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলার দেয়, ওই সার্কুলারে নন ক্যাডারে নিয়োগ হয়। আচ্ছা, আরিফা আক্তার শিলা
আসসালামু আলাইকুম স্যার। আমার একটা সমস্যা হচ্ছে, যত পড়তেছি তত ভুলে যাচ্ছি, এতে হতাশাও কাজ করছে, আমি কি করতে পারি? এটা খুবই কমন একটা প্র্যাকটিস, যারাই পড়াশোনা করে তারাই ভুলে যায়। এই জন্য হচ্ছে কি করতে হয় যে আপনাকে রিভিশন রাখতে হবে আর কি, ঠিক আছে? আর রিভিশন রাখার জন্য আপনার নিজস্ব স্ট্র্যাটেজি থাকতে পারে, কীভাবে করবেন, রিভিশনটা কীভাবে দিবেন। সেক্ষেত্রে ভালো হয় হচ্ছে যে ধরেন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে আপনাকে রিভিশনের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা, বা হচ্ছে দ্রুত একটা বই শেষ করে আবার রিভাইজ করা, এইভাবে আর কি। পলিটিক্যাল সায়েন্স থেকে কাস্টমস ক্যাডার পাওয়া যায় কি? ফারুক হুসাইনের প্রশ্ন। পলিটিক্যাল সায়েন্স না, যে কোনো বাংলা থেকেও পাওয়া যায়, ইসলামের ইতিহাস থেকেও পাওয়া যায়। এটা একটা এটা টেকনিক্যাল নন টেকনিক্যাল করে দেন, উদাহরণ দিয়ে দেন। হ্যাঁ, এই যে কাস্টমস ক্যাডার, এখানে আপনি যেই সাবজেক্টেই পড়েন না কেন আপনি পাবেন। সুতরাং কাস্টম ক্যাডার হচ্ছে একটা জেনারেল ক্যাডার, হ্যাঁ, নন টেকনিক্যাল। ঠিক আছে। আবার যদি আপনি মনে করেন যে একটা পোস্ট বলি, সেটা হচ্ছে ধরেন হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট। এটার জন্য আপনাকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে, তা না হলে আপনি এই ক্যাডারটা হতে পারবেন না। ওটা আবার টেকনিক্যাল। ওটা আবার টেকনিক্যাল। মিরাজুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজুল ইসলাম কেমন আছেন? আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছি। তো যেহেতু মোটামুটি অনেক প্রশ্ন নিলাম, অনেক কথা হলো, অনেক আড্ডা হলো, ঈদের পরে এসে ইনশাল্লাহ আবার সামনের সপ্তাহে আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, দেখা হবে, আরো কথা হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।